আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মঞ্চে সমাসীন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, মুক্ত চিন্তা প্রকাশের যে প্রত্যয় নিয়ে আজকে যাত্রা শুরু করেছে ইয়র্ক বাংলা, আমার মনে হয় এটি প্রবাসে একটি সাহসী পদক্ষেপ। এই যান্ত্রিক জীবনে অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে একটি মননশীল সাহিত্য প্রকাশনা সত্যি আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া আমি মনে করি। তো সেই হিসাবে এটি একটি নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য এবং এই প্রবাসে সুন্দরের চাষাবাদে প্রত্যয় দীপ্ত হয়ে সুস্থ সাহিত্য সংস্কৃতির যে প্রত্যয় নিয়ে শুরু করেছে, আমরা এ বিষয়ে অত্যন্ত আশাবাদী যে এই পত্রিকা যদি তার পথ চলাকে অব্যাহত রাখতে পারে তাহলে এখানে সুন্দর সাহিত্য সংস্কৃতির বিকাশকে তারা ত্বরান্বিত করতে পারবেন। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দুপুরে আমাকে বলা হলো যে আপনি আসবেন। যিনি সম্পাদক আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় নিয়ে একটি সাহিত্য সংগঠন আমি পরিচালনা করি, যেটি নাম হচ্ছে সাহিত্য একাডেমি। সেই সুবাদে আমাকে এখানে আসতে বলা হলো এবং একটি সাহিত্য পত্রিকা আজকে মোড়ক উন্মোচিত হবে, এই দাওয়াতে এখানে এসেছি, শুনতে এসেছি এবং এই পত্রিকাটি দেখতে এসেছি। সে কারণে শুরুতেই এই পত্রিকার এই প্রকাশনা উৎসবে এই সময়টিতে শুধু আমি শুভেচ্ছার কথাই বলবো, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যে কথাটি বলেছেন সেকলের সন্ধানে এবং আমাদের সৃষ্টিশীলতার পক্ষে এখানে কাজ করা প্রয়োজন। আমরা একটি সাহিত্য সংগঠন করি, সাহিত্য একাডেমি। এটি গত 5 বছর যাবৎ নিয়মিতভাবে প্রতি মাসের শেষ শুক্রবার নিয়মিত যারা সাহিত্য চর্চা করেন, মুক্ত মনের মানুষ এবং বাংলাদেশের দেশ এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে চান, এই প্রবাসে বসেও তাদের এক ধরনের সমন্বয়ের চেষ্টা করছে। আমাদের মতো সংগঠন আরও এখানে রয়েছে এবং একই সাথে এখানে বাংলা পত্রিকা যেগুলো রয়েছে এবং বাংলা প্রচার মাধ্যম ইলেকট্রনিক মিডিয়াও এই মাঝখানে পড়ে এবং ব্লগ যেগুলো রয়েছে বাংলা সাহিত্যেরই কিংবা বাংলা ভাষারই চর্চা হচ্ছে। আমাদের চিন্তা চেতনার জন্য ক্রমান্বয়ে একের পর এক যদি পত্রিকাগুলো বের হয়ে আসে এবং সৃষ্টিশীলতার কথা বলে, আমার মনে হয় সেটি আমাদেরকে এই প্রবাসে সমৃদ্ধ করবে। আপনাদের উদ্যোগকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আপনাদের মাধ্যমে এই সংস্কৃতি কিংবা এই সৃষ্টিশীলতা আরো এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত মান্যবর অতিথিবর্গ এবং আজকের এই ইয়র্ক বাংলার প্রকাশনা অনুষ্ঠানের সকল শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানাচ্ছি। ইয়র্ক বাংলা নামটা মানেই মনে হয় সেই আমার নারীর সাথে কি যেন একটা সেতু বন্ধন। নামের মধ্যেই মনে হয় আমাকে ফিরে নিয়ে যাচ্ছে একবার এখানে আর একবার সেখানে। আসলে প্রবাসে যারা থাকেন, যারা যুগ যুগ ধরে প্রবাসে এসেছেন, সবাই যেন নারীর টানে নারীর জন্যই লিখতে থাকেন। যারা লিখেন নারীর জন্যই লিখেন, যারা পরিশ্রম করে অর্থ উপার্জন করেন কেন যেন দেশে নিয়ে যেতে চান। আমরা সবাই নারীর টানে। তাই ইয়র্ক বাংলা আজকের সম্মানিত সভাপতি, উনি অনেক কর্মঠ, আমার অত্যন্ত একজন পছন্দের মানুষ। যদিও ইসলাম ধর্মে সামনাসামনি প্রশংসা করতে সীমিত করতে বলা হয়েছে, এজন্য প্রশংসা করে ছোট করতেছি না। এই উদ্যোগ অনেক অনেক এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আজকে যারা, শুধু একটাই বলতে চাই, যারা উপস্থিত হয়ে
যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং যারা ভার্চুয়াল জগতে কাজ করে ইয়র্ক বাংলাকে অগ্রগতির পানে উন্নতির দিকে সহায়তা করেছেন, আমার পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা চাই এই পত্রিকা দীর্ঘায়ু হোক, আমরা চাই এটা মাসিক আকারে বের হোক, আমরা চাই আমাদের সাথে ইয়র্ক এবং বাংলার সাহিত্যের সুস্থ সংস্কৃতি বিকাশের একটা অন্যতম মাধ্যম হয়ে গড়ে উঠুক। এই আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মানুষের মন এবং দেহ দুইটি সত্তার যে খেলা, এই খেলার সমন্বয়ে মানুষ চিন্তাশীল আর ঊর্ধ্বগামী হয়। দেহের ক্ষুধা খাদ্য, মনের ক্ষুধা সৃষ্টিশীলতা, এই বিষয়গুলোই আমরা জেনে আসছি। আর ইয়র্ক বাংলা আপনারা লক্ষ্য করবেন, তার প্রচ্ছদ আমার বাংলাদেশের বিভিন্ন রং, মাটির রং, ফলের রং এবং গাছপালার রঙের একটা প্রচ্ছদ ওনারা অঙ্কন করেছে। সেক্ষেত্রে মানুষ হিসাবে একটা মানুষের আত্মপরিচয়, আত্মস্বীকৃতি তার মাটি এবং মাটির সাথে তার চিন্তার একটা সমন্বয়ে প্রচ্ছদে আমার কাছে ফুটে উঠেছে। তারা আরো দুটি লাইন লিখেছে ব্যানারে, বাংলা ভাষার স্বপ্নের আশাবাদী, সাহিত্য সংস্কৃতি সুন্দরের চাষাবাদী। আসলে মানুষ পেরুজে কাদা মাটির নরম ছানার মধ্য দিয়ে মানুষ যখন যায়, তার মননে তার সেই চিন্তা চেতনা, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ভিতরে বাড়তে থাকে এবং সেটাকে নরম মাটির মতো যে দখল করে সেটাকে সাজাতে পারে, তখনই সে উচ্চ পর্বে চলে যায়। মাইকেল মধুসূদন আপনারা জানেন, লন্ডনে গিয়েছিলেন, তার সংস্কৃতি, তার ঐতিহ্য, কৃষ্টি সমস্ত ভুলে উনি অন্য ধর্মাবলম্বী হয়েও যখন লিখলেন, তখন ওই দেশের শ্রেষ্ঠ একজন লেখক তাকে পরামর্শ দিলেন যে তুমি তোমার দেশে চলে যাও, এইখানে অনেক লেখক আছে যারা তোমার মতো প্রতিভা নিয়ে জন্মেছে, বরঞ্চ তুমি যদি এদেশে থাকো তাহলে তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকবে। মাইকেল মধুসূদন ভুল করেনি, বাংলাদেশে ফিরে এসেছে এবং প্রথম যে নাগরিকের মর্যাদা পেয়েছে। আমি এই কথাটা বলতে চাচ্ছি, ইয়র্ক বাংলা টিকে থাকবে, এই কারণে টিকে থাকবে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের চিন্তা, তা যেন আমাদের অস্তিত্বের সাথেই সম্পর্কের কথাই বলে দেয়। তাদের সুসংবাদ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে অতিথিদের মধ্যে যারা সাংবাদিক, কলামিস্ট এবং এইসব পত্রপত্রিকার সাথে জড়িত, সম্পৃক্ত। আজকে অডিয়েন্সের মধ্যে, অতিথিদের মধ্যে তারাই বেশি। তাদের মাধ্যমেই আমাদের মনের কথাগুলো পৌঁছবে। তো আসছি খুব খুশি হয়ে সবাইকে ধন্যবাদ দিতে এবং নিজেকে ধন্য করতে, যে আমাদের যুবকদের মধ্যে এবং এরা সচেতন একটি যুবক সমাজ, যারা সত্যিকারভাবে কথা এবং কাজকে বাস্তবে প্রকাশ করতে চান, তাদের সেই পত্রিকা আমাদের প্রিয় ইয়র্ক বাংলা পত্রিকার আজকের এই শুভযাত্রায় আমি নিজেকে ধন্য মনে করতেছি। আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে এবং সব সময় তাদের সাথে সহযোগিতা, পরামর্শ, উৎসাহ এবং এনকারেজমেন্ট দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। আজকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলা পত্রিকার যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সমাচার দর্পণ দিয়ে সেই 1818 সালে যাত্রা শুরু করেছিল বাংলা পত্রিকার। সেভাবে যদি হিসাব ধরি, ইয়র্ক বাংলা পত্রিকা পর্যন্ত প্রায় 200 বছরের বাংলা পত্রিকার একটি বর্ণাঢ্য ইতিহাস আমরা দেখতে পাই। আমরা হয়তো অনেকেই জানি না, এই বাংলা ভাষায় পত্র পত্রিকা প্রকাশের ক্ষেত্রে আলেম সমাজের ভূমিকা কি ছিল।
প্রথম দিককার পত্রিকাগুলো আমি বলবো খ্রিস্টান মিশনারিরা আমাদের পাক ভারত উপমহাদেশে কিছুটা তাদের ধর্ম প্রচারের স্বার্থে, কিছুটা জনগণের কাছে তদানীন্তন সরকার ব্যবস্থাকে জবাবদিহি করার জন্য এই পত্রিকাগুলো করেছিল। এটা সত্য। কিন্তু আমরা যদি 1800 শতকের শেষ দিকে শুরু করে 1947 সাল পর্যন্ত দেখি, যদি পাক ভারত উপমহাদেশে বাংলা ভাষায় পত্র পত্রিকা প্রচার প্রকাশের একটি উদ্যোক্তা বা তাদের তালিকা প্রণয়ন করি, তাহলে আমি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো যে প্রচার প্রকাশনার ক্ষেত্রে আলেম সমাজই শীর্ষে ছিলেন। আপনারা যারা পাক ভারত উপমহাদেশের যে 1947 সালে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করেছি, সেই স্বাধীনতা আন্দোলনে যে গণমাধ্যম বা পত্রিকা ভূমিকা রেখেছিল, তার মধ্যে আমরা 35 থেকে 36 জন আলেমের নাম পাই। কিন্তু যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন এত খারাপ ছিল আমাদের অঞ্চলে, অঞ্চল এবং আঞ্চলিকতার ভিত্তিতে অনেক অজানা মানুষ যারা আলেম সমাজ ছিলেন তারা পত্রিকা প্রকাশ করেছিলেন, শুধু ধর্ম প্রচারের জন্য নয়, রাজনৈতিক কারণে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাবো আমাদের মলাটের ভিতরে কি আছে। আর এই মুহূর্তেই আমরা মোড়ক উন্মোচন করতে যাচ্ছি। আর আমরা মোড়ক উন্মোচন সবাই দাঁড়িয়ে, আশা করি আমরা হাতে ধরে একটু সুন্দর করে মোড়কটা উন্মোচন করি। চলে আসেন আনসারি ভাই। আমি এটা শুনছি। আসেন, অনেক জায়গা আছে, চলে আসেন। মাসুম আলী ভাই, আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ। আলমগীর ভাই ধরেন। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ ভাই। মাসুদ ভাই প্লিজ চলে আসেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমরা মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে ইয়র বাংলার সূচনা সংখ্যা এবং প্রথম সংখ্যা আজকে থেকে, এখন থেকে আমাদের যাত্রা শুরু হলো। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য, আপনাদের এই অংশগ্রহণ ভবিষ্যতেও আরো বৃদ্ধি পাবে এবং সমপরিমাণে অন্তত থাকবে এই বিশ্বাস রাখি, এবং আমরা এটা আশাবাদী। আমি ইয়র বাংলা পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পবিত্র কোরআনে আল্লাহ প্রথম যে বাক্যটি আমরা দেখেছি সেখানে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার সৃষ্টিকর্তা বা প্রভুর নামে। তো আপনাদের সবার উদ্দেশ্যে শুধু আমরা যারা মিডিয়াতে আছি, লেখালেখির সাথে সম্পৃক্ত, শুধু আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিনিয়তই আপনারা পড়বেন, এমনকি জানার চেষ্টা করবেন। কারণ না জানলে আপনারা কোনো কিছুই না জানতে পারলে আপনারা সেগুলো কিভাবে প্র্যাকটিস করবেন। সুতরাং
জানার কোনো বিকল্প নেই। সুতরাং আপনারা যে যার সাধ্য মতো করবেন। আমি ইয়র্ক বাংলা কর্তৃপক্ষকে তাদের আজকের এই সাহসী পদক্ষেপের জন্য আমি স্বাগত জানাই, এবং তারা তাদের সামনের দিনগুলো তারা যে মসৃণ পথ হবে না সেটা হয়তো চ্যালেঞ্জ নিয়ে তারা নেমেছেন। তো সেই হিসেবে ওনারা ওনাদের সামনে যে অতীতের যে বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে ওনারা আদর্শ হিসেবে মেনে নিয়ে সামনের দিকগুলিতে পথ চললে ওনাদের পথ চলা অনেক সুন্দর এবং সহজ হবে। যারা এই উদ্যোগ নিয়েছেন আজকের ইয়র্ক বাংলা প্রকাশনা, আজকের এই বইয়ের প্রকাশনা উৎসব, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তরুণ এই সকল উদ্যোক্তাদের উদ্যোগ সফল হোক, যারা বিভিন্নভাবে লেখাগুলো দিয়ে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এবং ভবিষ্যতেও আপনারা পরামর্শ যারা দিচ্ছেন ওনারা লিখবেন। আপনাদের যাদের সামর্থ্য আছে ওনারা পরামর্শ দিয়ে লিখে ওনাদেরকে সহযোগিতা করবেন, এই আশা করছি আমরা। আপনাদের প্রত্যাশা যারা এখানে কথাগুলো বলছেন, প্রত্যাশাগুলো যদি ওনাদের সাথে বিভিন্ন সংখ্যায় শেয়ার করেন সেটাই জনগণ উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুধু একটা বিষয় উল্লেখ করবো, সেটা হলো যে আমরা অনেক সময় অনেক উদ্যোগে আমরা নেই, কিন্তু এটার পিছনে যেভাবে লেগে থাকা দরকার সেই লেগে থাকা বা কন্টিনিউয়াসলি যে ফলো আপ করার যে ব্যাপারটা সেটা অনেক সময় করতে পারি না আমরা। তো যে উদ্যোগটা নেওয়া হয়েছে নিঃসন্দেহে এটা খুব একটা ভালো উদ্যোগ। যদি এটা দলমত নির্বিশেষে সত্যিকার অর্থেই আমাদের কমিউনিটির, বাংলাদেশের কমিউনিটি বলি বা মুসলিম কমিউনিটি বলি, তাদের সত্যিকারের রিপ্রেজেন্টেটিভ হতে পারে, তাহলে নিঃসন্দেহে এটি একটি উন্নত মানের পত্রিকা হবে। তো আমিও অনুরোধ করব যারা উদ্যোক্তা, যে কোনো একটা কিছু মানে শুরু করে দাঁড় করাতে সময় লাগে, আপনারা হতাশ না হয়ে লেগে থাকেন, ইনশাআল্লাহ আমরাও সহযোগিতা করব। যে কোনো সৃজনশীল কাজ যারা করেন তারা নিশ্চয়ই ভালো চিন্তা করেন, সমাজের ভালো হোক সেই চিন্তাটাই তাদের মাথায় প্রথম আসে। সেই জন্য তারা একটা সৃজনশীল কাজে হাত দেন। একটি পত্রিকা হচ্ছে একটি মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ। পত্রিকাটি যে আকারেই হোক, যে আঙ্গিকেই হোক আমরা পত্রিকাটি পেয়েছি। তিনি পত্রিকা না করে, বা আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা এসব ভালো কাজে না গিয়ে তারা অন্যান্য খারাপ কাজে মনোনিবেশ করছেন, তারা খারাপ কাজ করছেন, সমাজের, রাষ্ট্রের অনেক ক্ষতি করছেন। সেই দিক থেকে যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকেন বা কমিউনিটি অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত থাকেন বা সমাজের জন্য, কমিউনিটির জন্য কিছু ভালো কাজ তারা করতে চান, নিঃসন্দেহে তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। একটি পত্রিকা করা যে কতটা কঠিন আমি জানি, কারণ আমি নিজ মিডিয়া লোক, এবং খুব ছোটবেলা থেকে যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে বিভিন্ন পত্রিকা এবং প্রকাশনার সঙ্গে জড়িত ছিলাম, সুভিনিরের সঙ্গে জড়িত ছিলাম। তারপরে স্কুলের, কলেজের যে বিভিন্ন রকম সাহিত্য সাময়িকী বের হতো, বার্ষিক পত্রিকাগুলো বের হতো, সেগুলোর সঙ্গে জড়িত ছিলাম। আমি জানি যে নিউ ইয়র্কে প্রতিকূল পরিবেশে বাংলাকে ভালোবেসে আমরা যারা বাংলাদেশে আছি তারা একটি পত্রিকা করছি। আপনারা সবাই এতে সহযোগিতা করবেন। আর ভাষার মাস, ফেব্রুয়ারি মাস, ভাষার মাসে যারা জীবন দিয়েছেন, বাংলা ভাষাকে যারা রাষ্ট্রভাষার মর্যাদা দিতে অকৃপণভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আজকে বাংলা ভাষা বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। আজকে অমর 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে জাতিসংঘ কর্তৃক। এই ভাষার মাসে একটি পত্রিকার প্রকাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিশেষ করে নিউ ইয়র্কে, বাংলাদেশে অনেক সহজে পত্রিকা প্রকাশ করা যায় বা যে কোনো ম্যাগাজিন প্রকাশ করা যায়, সেখানে প্রচুর লোক আছে। লেখালেখি করার যেমন লোক থাকে, পত্রিকাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করারও প্রচুর লোক পাওয়া যায়। কিন্তু এখানে যে কতটা কঠিন, এখানে আমরা যারা আছি তারা বুঝি। পত্রিকা নিয়ে অনেক কিছুই বলার ছিল, কিন্তু সময় সংক্ষেপে এবং রাত হয়ে গেছে, আরো কয়েকজন বক্তা আছে। আমি বলবো যে রশিদ সাহেব এবং জামিল আনসারি এবং মামুন হাসান এরা মিলে যে কাজটিতে হাত দিয়েছে, আজকে এটির সূচনা হয়েছে, শুরু হয়েছে, এবং
ভবিষ্যতে এটি আরো ভালোভাবে টিকে থাকবে, বেঁচে থাকবে, পত্রিকাটি আরো সমৃদ্ধ হবে এবং এই পত্রিকা সত্যিকার অর্থেই যে উদ্দেশ্য নিয়ে তারা বের করছেন, সমাজের কিছু মানুষের জন্য সমাজের কিছু উপকার হবে, সেই চিন্তা এবং সেই ভাবনা এবং সেই শ্রম যেন তাদের সার্থক হয়, সেই কামনাই করছি। কিন্তু আমরা জানি কত মানুষকে, কত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে এই সরকার। এই সরকার ঘৃণা এবং বিভাজনের চর্চাকে এত তুঙ্গে নিয়ে গেছে যে এখন কিছু হলেই তারই টুপি আলাদা করে ফেলে এবং তারা সন্ত্রাসী হয়ে যায়, নিজের পক্ষে জামাতের হয়ে যায়, রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। এই কথাগুলো আপনাদের মধ্যে থাকতে হবে, কারণ আপনারা এমন একটি জায়গায় নিয়ম কাকে বলতে পারবা বাংলাদেশে অপেক্ষা করবেন, কারণ আল্লাহর রাহে আপনি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আলহামদুলিল্লাহ বলে আমার মধ্যে বলা অনেক হয়ে গেছে, আমি মাপ চাচ্ছি। আমার আর এই পত্রিকাটিকে আমি যেগুলো এই সালাউদ্দিন যেটা বলবো, তুমি আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম একটা সুন্দর ম্যাগাজিন। রশিদ ভাই, আপনি খুব রাইট টাইমে একটা ম্যাগাজিন বের করেছেন। সাপ্তাহিক পত্রিকার যারা বের করেন, আমি কাসের ভাই, আমরা বাংলাদেশ জার্নাল রাইটার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছি 25 বছর আগে। এসব পত্রিকাগুলো তো আমাদের হাত দিয়ে গেছে, সবগুলো আমাদের সন্তান ছিল, এখন ভেড়াচড়া হয়ে গেছে। আপনি ম্যাগাজিন যেটা করেছেন আমার মনে হয় অত্যন্ত একটা সুন্দর পদক্ষেপ এবং এর ভালো ডিমান্ড আছে। প্রশ্ন হলো যে কথাটা আমরা সবাই বলেছি যে পাঠকদের ধরে রাখার জন্য যে পত্রিকার নিজস্ব গুণাবলী যেটা, সেটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে একটা কথা বলি, আমার কাছে আমার বাড়িতে আমি যখন এই দেশে আসছি 34 বছর আগে, কাছে ভাই আমি তো উঠছিলাম আপনার বাসায়, ব্যাগের ভিতরে ছিল ম্যাগাজিন, আজ পর্যন্ত সেই ম্যাগাজিন গুলো রয়ে গেছে, কত পত্রিকায় গেছে কোথাও চলে, কিন্তু ম্যাগাজিন গুলো শুধু তাই না। আমি এখানে যে আমার লেখা 18 পৃষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়ার যে নিবন্ধটা লিখেছি, এটা কিন্তু একটা ম্যাগাজিন, আর 34 বছর লেগেছে। এটা ছিল দৈনিক দেশের আমাদের রেগুলার যে পত্রিকা ছিল, ওর 3য় বর্ষ উদযাপন উপলক্ষে একটা ম্যাগাজিন বের করা হয়েছিল, সেইটা আমি 35 বছর ধরে রাখছি। এই লেখাটা হচ্ছে সেই লেখা, এটা রাষ্ট্রপতির নিজে হাতে লেখা, উনি বেঁচে ছিলেন তখন। আমরা নুরি ভাইকে বলেছিলাম, মরহুম সানাউল্লাহ নুরি ভাইকে বলেছিলাম যে আমরা যেহেতু বর্ষপত্রীর সংখ্যা বের করছি, নুরি ভাই আপনি স্যারের সাথে আলাপ করে, আমি এখানে তার ভূমিকাও দিয়েছি কিভাবে এটা আমার হাতে আসবে, তখন উনি দিয়েছেন। কেউ পড়ে বললো যে এই লেখাটা হয়নি, কিচ্ছু হয়নি, তাহলে আমার ওই লেখা লাভ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারা জীবন একটা কারণে তিনি কান্নাকাটি করেছেন। উনি মরুভূমিতে নিয়ে গেছেন তার মেয়েকে, নিয়ে যে গর্ত খুঁজছে, বাড়ি থেকে বেশ দূরে, যখন গর্ত খুঁজছে, গর্ত মানে কি কবর খুঁজছে, এই বাচ্চা নাবুজ মেয়েটা তার কাছে এসে বারবার তার আব্বার গাড়ি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গাড়ি পরিষ্কার করে দিচ্ছে, মুছে দিচ্ছে। বলছে আপু তোমার গাড়িটায় বেশি ময়লা লেগে গেছে, আমি পরিষ্কার করে দিই, আবার খোঁচো। রশিদ ভাই, এই গর্ত খোঁচার পরেই আইয়ামে জাহেলিয়া যুগে এই মেয়েটাকে জ্যান্ত কবর দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সারা জীবন কান্নাকাটি করে গেছেন, হুজুরকে বলেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি হবে, আমি যে অন্যায় করেছি। আপনি সেই ধরনের যে লেখাটা এখানে লিখেছেন আমার দারুণ পছন্দ হয়েছে। আমি অনুরোধ করবো যারা ম্যাগাজিনটা নেবেন, রশিদ ভাই এই লেখাটা পড়বেন। আর সম্মানিত সভাপতি এবং সম্পাদক সাহেব, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম।
আপনারা সবাই অনেক কথা বলে গেছেন, আমি 1 মিনিট শেষ করব। আসলে অনেকেই অনেক উপদেশ এবং এই ম্যাগাজিনের সমালোচনা করেছেন। আমি এই সমালোচনার বিষয়ে যাব না। আমি জনাব সম্পাদক সাহেবকে অভিনন্দন জানাই তার এই দুঃসাহসিক অভিযাত্রার জন্য। আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে নিউ ইয়র্কে একটি পত্রিকা বের করাটা খুব একটা বিষয়, হ্যাঁ, একটি সংখ্যা বের করা ইজ নট এ বিগ চ্যালেঞ্জ, কিন্তু মেইন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে টিকিয়ে রাখা। তো টিকিয়ে রাখার জন্য আমি যেটা মনে করি যে অনেকেই বের করার আগে অনেক বড় বড় কথা বলেন, তারপরে দেখা যায় যে আপনি যদি গিয়ে বলেন যে আমাকে একটা বিজ্ঞাপন দেন, তখন দেখা যাবে যে 10 বার ফোন করলেও ফোন ধরছেন। তো এই যে মানে অবস্থার কারণে দেখা যায় যে যারা উৎসাহ দিয়ে পত্রিকা বের করতে উৎসাহ দেন, পরে তাদেরকে আর পাওয়া যায় না এবং উনি খুব ফ্রাস্ট্রেটেড হন। তো আমি জনাব রশিদ সাহেব এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন না, এটা আমি প্রত্যাশা করব। উনি যে সাহস করেছেন এবং একটি ভিন্নধর্মী কাগজ বের করছেন, নিশ্চয়ই আমি নিজেও পড়বো, আমি দেখবো এর মধ্যে ভিন্নতা, নিশ্চয়ই একটি ভিন্নতা আছে, আমরা খুঁজে দেখবো এর মধ্যে। সম্মানিত সুধীমণ্ডলী, অনেক রাত হয়ে গেছে, অনেক কথা শুনেছি আমরা, অনেক উপদেশ আদেশ নিষেধ শুনেছি, আমলে নেওয়ার চেষ্টা করব। একটির জবাব আমি এখন দিচ্ছি। আমাদের সম্মানিত সালাউদ্দিন ভাই বলেছিলেন যে একটা প্রশ্ন, এটা আমরা মাসিক না ত্রৈমাসিক না দ্বিমাসিক, আমরা এটা বুঝতে পারতেছি না। আমরা প্রথম পর্যায়ে এটা ত্রৈমাসিক হিসাবে বাইর করছি এবং অদূর ভবিষ্যতে খুব সহসাই আমরা এটা মান্থলি বের করার চেষ্টা করব। আমার অগ্রজ, আমাদের সাংবাদিক জগতের গুরু মাহমুদ খান তাসের ভাই বলেছেন অনেক কথা, এই কথা থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আর উনি যদি ভুল না ধরতেন, আমাকে সবাই ভালোবেসে আমার ভালো প্রশংসা করে চলে যেত, কিন্তু আমার ভুল থেকেই যেত। তো মোবারকবাদ জানাচ্ছি মাহমুদ খান তাসের ভাইকে। উনি লগো ব্যাপারে কথা বলেছেন, আমাদের পত্রিকাটি ইসলামী কি না নওয়াল ইসলামী তাহজিব তামাদ্দুনকে আমরা ধরে রাখতে পারবো কিনা। একটা কথা বলা দরকার, যখনই একজন মানুষ তার ইসলামী লেবাস এবং পোশাকে চলে, তার ভিতরে ইসলামিক তাহজিব তামাদ্দুন অবশ্যই নিহিত আছে। এবং আমাদের ম্যাগাজিনের প্রথম সংখ্যায় আপনি যেটা বলেছেন সুন্দরী, ইসলাম সম্পর্কে আমাদের কোনো কি নাই, প্রথম সূচনা সংখ্যা বিদায় অনেকটা আমরা লেখাকে তাড়াহুড়ো করেছি। আবার 21শে ফেব্রুয়ারি মাস ভাষার মাসে বের করব। সর্বোপরি আমরা আগামীতে আপনার কথা আমলে নেওয়ার চেষ্টা করব। আপনি যে বিষয়টা আরো বলেছেন যে আমাদের এখানে স্পৃহা নেই, যে সংগ্রাম আমাদের মানবতা বিরোধী বা মানবতার পক্ষে, এই যে কথাগুলা আসলে আমাদের এগুলা আসা দরকার। আপনি তো জানেন নিরপেক্ষ সংবাদের জন্য মিডিয়া জগৎটাই নিরপেক্ষ থাকতে হয়। তো আমরা চেষ্টা করতেছি যে সবাইকে নিয়ে সত্য কথাটা, আপনারা দেখেছেন যে এখানে আছে মুক্ত চিন্তা প্রকাশের লক্ষ্যে সত্য ন্যায়ের পক্ষে। আমরা ধীরে ধীরে আমাদের জন্ম কেবলমাত্র আজ, একটু সময় দেন তাসের ভাই, আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছার চেষ্টা করব। আর সর্বশেষ যে বিষয়টি আমাদের ডক্টর শওকত আলী সাহেব বলেছেন, আসলে উনার লেখায় আমরা হাত দিইনি, কিন্তু উনার ছবিতে দুঃখিত, আমরা ছবি উনি যেটা দিয়েছিলেন সেটা দিতে পারিনি। সর্বোপরি আজকের সম্মানিত আমাদের এখানে আমার শ্রদ্ধেয় একজন বড় বোনের মতো আমরা দেখি, যখন আমরা সিলেটের মুসলিম সাহিত্য সংসদে সাহিত্য পাঠের আসরে যেতাম, তখনই উনাকে আমরা দেখতাম আমাদের একজন মুরব্বী হিসাবে। শ্রদ্ধেয় শামসাদ আপা ভালো একজন লেখিকা, উনি একটা প্রোগ্রামে ছিলেন, সেখানে কাভার করতেছিলেন ঠিকানা পত্রিকার নিউজটা, এই জন্য আসতে পারেননি সময় মতো। আমি মোবারকবাদ জানাচ্ছি এরপরেও